আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। এখন থেকে বাংলাদেশ ক্রিকেট দল যে দেশেই খেলতে যাক স্বাগতিক দেশের কাছ থেকে পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানানো হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দুপুরে রাজধানী গুলশানে বাসায় সাংবাদিকদের তিনি বলেন, সকালে ক্রাইস্ট চার্চে সন্ত্রাসী হামলার ঘটনা জানার পরই দ্রুততম সময়ের মধ্যে খেলোয়াড়দের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেন তিনি। আরও জানাচ্ছেন তৌসিয়া ইসলাম। তৃতীয় টেস্ট বাতিল করা হলেও পরবর্তী পদক্ষেপ ও ভবিষ্যতে বিসিবির পরিকল্পনা জানতে দুপুরের আগে থেকেই সাংবাদিকদের ভিড় বিসিবি সভাপতির বাসায়। তিনি জানালেন, সকালে এই খবর জানার পরপরই দলের ম্যানেজার খেলোয়াড়দের সাথে যোগাযোগ করে জানতে পারেন মাত্র মিনিট তিনেকের জন্য প্রাণে বেঁচে গেছেন দলের খেলোয়াড়রা। আমাদের ওই গ্রুপটা যখন নাকি মসজিদে যাওয়ার জন্য যাচ্ছিল, ঠিক মসজিদের একদম কাছে সামনে যখন চলে এসছে বাসটা, তখন সামনে একটা গাড়ি ছিল। ওই গাড়িটা থেমে গিয়েছিল হঠাৎ করে। থেমে একজন মহিলা সম্ভবত বলছিল ওদিকে যেও না, ওদিকে যেও না বলছিল। এর মাঝেই তারা গুলির আওয়াজ পায় এবং মানুষজন মসজিদ থেকে বেরিয়ে আসছে এটা দেখতে পায়। সো এই ছিল অবস্থানটা। তারা মানে আসলে যদি এমন হতো যে ওরা আগে এসছে, তাহলে তো আমাদের খেলোয়াড়দের ভিতরে থাকার সম্ভাবনাটাই ছিল। আল্লাহর অশেষ রহমত যে সেই জিনিসটা হয়নি, ওরা ওই সময়টাই ছিল না। দ্বিতীয় হচ্ছে যে বাসটাও ওখানে ছিল না, হয়তো না হলে যে আপনারা হয়তো কয়েকটা ভিডিওতে দেখেছেন যে পরে কিন্তু সে বের হয়েও মেরেছে। সো সামনে যদি বাসে আমাদের প্লেয়াররা থাকতো তখনও আক্রমণ হতে পারত। যে কোনো দল বাংলাদেশে এলে তাদের যে ধরনের নিরাপত্তা দেওয়া হয়, বাংলাদেশ কখনোই বিদেশে তেমনটা পায়নি। প্রয়োজন অনুভূত না হওয়ায় এর আগে বিষয়টি নিয়ে তেমন মাথা ব্যথাও ছিল না বিসিবির। তবে এখন থেকে খেলোয়াড়দের পূর্ণ নিরাপত্তার দাবি জানাবেন বলে জানালেন বিসিবি সভাপতি। সেই সাথে নিজেদের পক্ষ থেকে করণীয় বিষয়েও পরিকল্পনা করে সিদ্ধান্ত নিতে চান তিনি। আমাদেরকে সামগ্রিক চিত্রটা সমস্ত কিছু সামনে নিয়ে আমাদেরকে একটা প্ল্যান তৈরি করতে হবে যে দিস ইজ হোয়াট উই নিড। আমরা যখন কোনো দেশে খেলতে যাচ্ছি তখন আমাদের কি কি প্রয়োজন, ওদের ওই দেশ থেকে আমাদের কি প্রয়োজন, আমাদের তরফ থেকে কী করা প্রয়োজন। আমার ধারণা যতটুকু সম্ভব অবশ্যই আমরা এখন থেকে এটা করবো, যেটা নাকি আসলে আমরা এতদিন করিনি, কারণ এটা কখনো আমরা মনেই হয়নি, প্রয়োজনই মনে করিনি। অন্যরা কী করবে সেটা আমি জানি না, তবে আজকের এই ঘটনা পরে এটা নিশ্চিত যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন থেকে যে দেশেই আমাদের দল যাক না কেন, আমাদের মিনিমাম রিকোয়ার্ড সিকিউরিটি আমাদের নিজেদেরকে এনশিওর করতে হবে, এবং এটা যারা দিতে পারবে তাদের এখানে আমরা খেলতে যেতে পারবো, এছাড়া আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। সকালেই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে কথা বলে দ্রুততম সময়ে খেলোয়াড়দের দেশে ফিরিয়ে আনারও উদ্যোগ নেওয়া হয়েছে বলে আশ্বস্ত করেন বিসিবি সভাপতি। আমরা এখান থেকে টিকিট কাটা সব ব্যবস্থা করছি, কিন্তু ওদেরকে ওখান থেকে বের করে প্লেনে উঠানোর ব্যবস্থার জন্য একটু হেল্প করার জন্য। তো মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমাকে বলেছেন আমি এক্ষুনি যোগাযোগ করছি, আমি সর্বাত্মক চেষ্টা করব তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে ফিরিয়ে আনার। তৌসিয়া ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ক্রাইস্ট চার্চের সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, নিউজিল্যান্ডে বাংলাদেশের দূতাবাস না থাকায় তথ্য সংগ্রহে কিছুটা ব্যাঘাত ঘটেছে। এ কারণে অস্ট্রেলিয়ার বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। আমরা প্রথম খবর পেয়ে আমাদের ওখানে কোনো মিশন নাই, সুতরাং আমাদের অন্যের থ্রুতে সংগ্রহ করতে হয়। আমাদের একটা বিরাট ক্রিকেট টিম সেখানে লাস্ট ফ্যাগ অফ দেয়ার টুর্নামেন্টে গেছে, সেই জন্য বেশ ভয় পাইছিলাম। সৌভাগ্যের বিষয় যে তারা মসজিদে পৌঁছার আগেই তখন তাদের গোলাগুলিটা হয়, তাই আমাদের সব খেলোয়াড়রা বেঁচে আছে। ক্রাইস্ট চার্চের সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে ঘটনার প্রকৃত উদ্দেশ্য উদ্ঘাটনে ব্যবস্থা নিতে নিউজিল্যান্ড সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ঢাকা বিভাগের সম্মেলনে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের জঙ্গিবাদের কোনো জায়গা নেই। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। সম্প্রতি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আজকে নিউজিল্যান্ডের মতন দেশের সন্ত্রাসের যে উত্থান ঘটতেছে, আমরা এটা নিন্দা করছি। আমরা মনে করি যে নিউজিল্যান্ড সরকার অচিরেই তাদেরকে আইডেন্টিফাই করবে, কি উদ্দেশ্যে এটা করেছিল আমাদেরকে জানাবে। নিউজিল্যান্ডে মসজিদের সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনা সবার জন্য একটি সতর্ক বার্তা বলে মন্তব্য করেছেন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। রাজধানীর উত্তর বাড্ডায় বেসরকারি এএমজেড হাসপাতালের স্বাস্থ্যসেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশের সন্ত্রাস ও জঙ্গিবাদে কোনো স্থান নেই বলেও মন্তব্য করেন তিনি। পরে বাড্ডায় একটি শোভাযাত্রার নেতৃত্ব দেন র্যাব মহাপরিচালক।
নিউজিল্যান্ডের এই ঘটনাটি অবশ্যই একটি ওয়েক আপ কল। আমি মনে করি যে সবসময় আমরা বলে থাকি যে এই ধরনের কর্মকাণ্ড থেকে আসলে কোনো দেশই নিরাপদ নয়, ধনী হোক দরিদ্র হোক। আমরা এই বিষয়ে সতর্ক রয়েছি। আমরা সবসময় বলি যে আমাদের দেশে কখনোই এটি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আমাদেরকে নিশ্চিহ্ন করব, ধ্বংস করব, নির্মূল করব, কারণ আমাদের এই দেশের সাধারণ মানুষ তারা শান্তিপ্রিয় এবং আমরা বৈশ্বিক প্রেক্ষাপটে এবং দেশীয় প্রেক্ষাপটে ঐক্যবদ্ধভাবে এই সমস্যার মোকাবেলা করে যাচ্ছি এবং যাব। আমরা আমাদের দেশবাসীকে বলতে চাই এই ঘটনার প্রেক্ষিতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, আমরা সতর্ক রয়েছি। অন্যান্য প্রসঙ্গ, জনগণের মতামতকে উপেক্ষা করে গ্যাসের দাম বাড়ালে আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। রুহুল কবির রিজভী বলেন, জনগণের অর্থ লুটপাটের মাধ্যমে নিজেদের পকেট ভারী করতেই বারবার গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। দেশের আপামর জনসাধারণ গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবকে প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবি জানালেও নিষ্ঠুর নির্দয় সরকার তা শুনছে না। এতে কর্মসংস্থান বাধাগ্রস্ত হবে। এমনিতে সারা দেশের ঘরে ঘরে বেকার সংখ্যা বেড়েছে, এর ফলে ঘরে ঘরে বেকারের কারখানা তৈরি হবে। পরিবহন ব্যবসায়ীরা বাড়াবেন ভাড়া, সব মিলিয়ে বাড়বে জীবনযাত্রার ব্যয়। গণবিরোধী গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত থেকে দূরে সরে আসতে হবে, অন্যথায় দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। গ্যাসের দাম সহনীয় পর্যায়ে বাড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। বিশ্বের কোনো দেশেই স্বাধীনতা বিরোধী শক্তি কখনোই ক্ষমতায় আসতে পারেনি মন্তব্য করে সন্ত্রাস ও জঙ্গিবাদী শক্তিকে ক্ষমতায় না আনার আহ্বান জানান মোহাম্মদ নাসিম। গ্যাসের মূল্য বৃদ্ধির ব্যাপারে আমি জ্বালানি মন্ত্রীকে অনুরোধ করব, বিবেচনা করে দেখবেন সহনীয় পর্যায়ে যেন গ্যাসের দাম বাড়ে। কারণ আমার গরিব মানুষ কষ্ট পায়, মধ্যবিত্ত মানুষ কষ্ট পায়, এটা আপনি বিবেচনা করে দেখবেন। জনপ্রধান সরকার আমরা শেখ হাসিনা চায় জনগণের উপকার করতে চাই, জনগণের সাহায্য করতে চাই। গ্রাহকদের ক্ষোভ, নালিশ, স্থানীয় জনপ্রতিনিধিদের চেষ্টা, কোনো কিছুতেই বন্ধ করা যাচ্ছে না কামরাঙ্গীর চরে গ্যাস সংযোগ নিয়ে অনিয়ম। রাজধানীর এই এলাকায় একদিকে অবৈধ সংযোগে চলছে কারখানা, অন্যদিকে বছরের পর বছর বিল দিয়েও ন্যূনতম গ্যাস পাচ্ছে না বৈধ গ্রাহকরা। রান্না করতে এলপিজি সিলিন্ডার অথবা লাকড়ির জন্য তাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। ফজলে রাব্বি জানাচ্ছেন বিস্তারিত। বুড়িগঙ্গার পাড়ের কামরাঙ্গীর চর এলাকা, প্রতি ঘরেই গ্যাসের সংযোগের সাথে লাগানো রয়েছে চুলা, তবে তাতে শেষ কবে রান্না করেছিলেন মনে করতে পারছেন না তারা। গ্যাস না পেয়েও দুচুলার বিলের সাথে প্রতি মাসে তাদের গুনতে হয় এলপিজি বাবদ অন্তত 1300 অথবা লাকড়ির জন্য 1002 টাকা। শেষ কবে আপনার দুপুরবেলা গ্যাসের চুলা রান্না করছিলেন মনে আছে? রান্নাই করতে পারি না, আসি না গ্যাস। লাকি কিনে আনতে হয়, গ্যাস কি করবো, আপনারা তো গ্যাসই দেন না। মোট কত টাকা তাহলে খরচ হতেছে আপনার? প্রায় হইতাছে 2000 টাকার মতো। 4000 টাকা মাসে লাগে, 4000-5000 টাকা। এই হতাশা খুব হয়ে প্রকাশ পায় টিভি ক্যামেরার সামনে, যখন তারা দেখেন এলাকার ভেতরেই অবৈধ সংযোগে চলছে কমপক্ষে অর্ধশত গ্যাস নির্ভর কারখানা। ঘরে বাঁচান দেখাইতে না, রাইতের 3টা-4টা বাজে গ্যাস হয়, ফজরের সময় গ্যাস জায়গা। আর হ্যাঁ তো ঠিকই মোটা মোটা পাইপ টাইন না, যদি এটি সরকারি লোক না থাকে তাহলে কিভাবে মোটা পাইপ জয়েন দিয়া তারা লাইন টানে? আমাদের দেশে কি কেউ নাই যে অবৈধ সংযোগটা বন্ধ করতে পারে? বাইরে থেকে তালা লাগানো, কোনোভাবে ভিতরে ঢুকতেই সামনে চোখে পড়বে কয়েকটি এলপি গ্যাস সিলিন্ডার, সেগুলোর সাথে গ্যাস চেম্বারের কোনো সংযোগ নেই। তবে কারখানার বিভিন্ন দিক দিয়ে ঢুকেছে তিতাস গ্যাসের সংযোগ, যা নেওয়া হয়েছে চরম ঝুঁকিপূর্ণ পিভিসি পাইপ দিয়ে। পাশেই চলছে ওয়েল্ডিংয়ের ভারী কাজ। কয়েকটি লাইন কারখানায় ঢুকলেও মাত্র একটি লাইনের জন্য আবাসিক বিল দিচ্ছেন তারা। ক্যামেরার সামনে কথা না বললেও এই অনিয়মের জন্য এমন প্রতি কারখানা থেকে তিতাসের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের প্রতি মাসে দিতে হয় অন্তত 5000 টাকা। দেন আপনারা সরকার, আপনারা বৈধ করে দেন, আপনারা সরকার ব্যবস্থা করেন। আমি বলতে সেটা না, আমরা এখন লাইনের গ্যাস যদি প্রয়োজন হয় লাইনের 12টা পরে হয়তো মাঝে হইতে জ্বালাই, না জানি এটা বললে ভুল হবে। কিন্তু এরকম এখানে চরমতে কারখানা যা আছে সব একসাথে বন্ধ করে দেন, এটা সরকারের লাভ হবে, আমাদের লাভ হবে। গ্যাস আর এলাকার অবৈধ কারখানা নিয়ে হতাশ স্থানীয় জনপ্রতিনিধিরাও। গ্যাসের অফিসে আমরা এরকম দরখাস্ত করেছি, করলে কি তারপরে দেখা যায় বললাম বিচ্ছিন্ন করার পরে কিছুদিন পরে আবার লাগায়, তাদের যোগসাগী লাগায়। এটা মেন গ্যাসের আর এটা সম্পৃক্ত। এই ডোলার কারখানার অবৈধ যে গ্যাস লাইনটা এটাকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হইলো। এটা কি হলো, কয়দিন পরে পুনরায় এটা আবার চালু হয়ে গেল। এর পিছনে যদি তাকান তাহলে অনেক কিছু তথ্য বাড়িয়ে আসবে। গ্যাস এই এলাকার এক প্রহসনের নাম বলছেন এলাকাবাসী। বছরের পর বছর ধরে চলা তিতাসের এই প্রহসন থেকে
মুক্তি চান কামরাঙ্গীর চরের মানুষ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। গ্যাসের দাম বাড়লে নিত্য প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্রের দাম বাড়বে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন সাধারণ মানুষ। ফলে বাড়বে জীবনযাত্রার ব্যয়ও। এই অবস্থায় গ্যাসের দাম না বাড়ানোর দাবি তাদের। গ্যাসের অপচয় কমাতে আবাসিকে প্রিপেইড মিটারে কথা বলেছেন অনেকে। হুমায়ুন চিস্তির রিপোর্ট। দিনের অধিকাংশ সময় চুলায় গ্যাস পান না উত্তরার গৃহিণী সিলভিয়া শিমু। যাও বা আসে তাতে রান্নার কাজ চলে না। ভেবেছিলেন শীতকাল শেষ হলে গ্যাসের চাপ স্বাভাবিক হবে, কিন্তু এখনো সমস্যার সমাধান হয়নি। মোহাম্মদপুরের গৃহিণী সালমা একই সমস্যায় ভুগছেন। সকালবেলা আমাদের সবচেয়ে বেশি জরুরি লাগে গ্যাসটা, কিন্তু ওই সময় যদি আমরা কিছু রান্না করতে না পারি তো সেক্ষেত্রে তো আসলে বিকল্প রাস্তা শুধু বাইরে গিয়ে কিনে খাওয়া। এখন এটা তো সম্ভব না। অনেক ভোরে উঠতে হয় আমাদেরকে এই গ্যাসে পাওয়ার জন্য, তারপর ভোরে উঠেও কোনো লাভ হয় না। তার মধ্যে সারাদিন বেবিদেরকে নিয়ে ছুটাছুটি চলে। আর যখন গ্যাসে এসে রান্না করতে যাই দেখা গেল আমার 2 ঘন্টার কাজটা 5-7 ঘন্টা ধরে বসে থেকেও আমি গ্যাস পাচ্ছি না। রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকটের মধ্যেই আবারও গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। সেবার মান না বাড়িয়ে বরং দফায় দফায় গ্যাসের দাম বাড়ানোকে অযৌক্তিক বলছেন সাধারণ মানুষ। যেখানে সরকার আমাদের প্রপারলি গ্যাস সরবরাহ করতে পারছেন না, সেক্ষেত্রে এই বাড়তি যে মূল্যটা ধার্য করা এটা কতটুকু যৌক্তিক, এটা একটা প্রশ্ন। যদি গ্যাসের দাম বাড়ে দ্রব্যমূল্যের জিনিসের দাম বাড়বে। এই ক্ষেত্রে আমাদের যারা আমরা মধ্যবিত্ত ফ্যামিলির আছি, যারা স্বল্প আয়ের ফ্যামিলি আছি, তাদের অনেক কষ্ট বেড়ে যাবে। অনেকের অভিযোগ এলএনজি বা সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীদের সুবিধা দিতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। কম বেশি যাই বাড়ুক, এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। একটা সিলিন্ডার 1000 টাকার মধ্যে পাওয়া যায়। আমি যদি 1440 টাকা দিয়ে লাইনের গ্যাস ইউজ করি, তাহলে সরকার কি সিলিন্ডার যারা বিক্রি করতেছে তাদেরকে কি সুবিধা দেওয়ার জন্য এই বলে রেটটা বাড়াচ্ছে, গ্যাসের রেটটা বাড়াচ্ছে? সবচেয়ে বেস্ট হতো ইউপি মিটার করলে ব্যবহারটা কমে আসতো, মানে অপচয়টা কমে আসতো। গত বছরে 2 দফায় বাসাবাড়িতে গ্যাসের দাম বাড়ানো হয়। এবছরও প্রায় 80 ভাগ বাড়িয়ে এক চুলার জন্য 1350 ও 2 চুলায় 1440 টাকা করার প্রস্তাব করেছে গ্যাস বিতরণ প্রতিষ্ঠান তিতাস। এ নিয়ে এরই মধ্যে গণশুনানিও করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আগামীকাল বিকালে গণভবনে দেখা করতে যাবেন বলে জানিয়েছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর। তবে তিনি এও বলেন, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ব্যাপারে সাধারণ শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দেবেন তিনি। দুপুরে রাজু ভাস্কর্যের সামনে অনশনরত শিক্ষার্থীদের সাথে দেখা করে তিনি এসব কথা বলেন। নুরুল হক নূর বলেন, অনশনরত শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দেখা না করার বিষয়টি লজ্জাজনক। পজিটিভভাবে আমি যাওয়ার পক্ষে, যে অন্তত আমাদের সমস্যাগুলো তার সামনে তুলে ধরবো। তবে আমি আমার আন্দোলনকারী ভাই বোনদের সাথেও কথা বলে এবং যারা এই নির্বাচনে অংশ নিয়েছে প্যানেল, তাদের সাথে কথা বলে ফাইনাল ডিসিশন নেব। কারণ তারা যদি সেটাতে এগ্রি না করে তাহলে তো আমি যেতে পারবো না, আর আশা করি তারা হয়তো এগ্রি করবে। ডাকসু নির্বাচনের পর আবারও আলোচনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন প্রসঙ্গটি। শিক্ষার্থীদের অব্যাহত দাবির পরও নানা জটিলতায় দীর্ঘ 27 বছরেও জাকসু নির্বাচন হয়নি। দ্রুত জাকসুর তফসিল ঘোষণা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা। ছাত্রদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে শিক্ষকরাও বলছেন, শিগগিরই এই নির্বাচন দেওয়া হবে। অতি দ্রুত ভোটার তালিকা হালনাগাদ করতে হবে এবং জাকসু নির্বাচনের জন্য অতি দ্রুত একটি নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। ছাত্রীদের প্রাণের দাবি জাকসু, এটা অচিরেই যেন নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়, এর জন্য আমি প্রশাসনের কাছে জোর দাবি করছি। ছাত্রদের মধ্যে নেতৃত্ব সৃষ্টির জন্য, সেই অগ্রগতিটাকে আরও গতিশীল করার জন্য সংসদগুলি শুধু বিশ্ববিদ্যালয়ে না, কলেজ লেভেলেও যদি এই সংসদগুলি হতে থাকে তাহলে ছাত্রদের মধ্যে এক ধরনের নেতৃত্ব সৃষ্টি হবে, যারা পরবর্তীকালে আমাদের দেশকে ভালোভাবে নেতৃত্ব দিতে পারবে। ইসলামী শিক্ষা ব্যবস্থা নিয়ে ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেননের বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শ্রমিক আন্দোলন আয়োজিত জাতীয় শ্রমিক কনভেনশনে তিনি আরও বলেন, মেননের বক্তব্য মুসলিম সমাজের কাছে গ্রহণযোগ্য নয়। এ সময় গ্যাসের দাম না বাড়ানোর আহ্বান জানান চরমোনাই পীর। এই সংসদের মধ্যে আপনার
বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করা হয়, সেই জাতীয় সংসদের মধ্যে আজকে রাশেদ খান মেননরা মুসলমান সন্তান দাবি করে মুসলমান নাম দিয়ে ওরা আজকে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আজকে বাংলাদেশকে, জাতীয় সংসদকে কলঙ্কিত করেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। এ ব্যাপারে সরকারের কিছুই করার নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি কলেজ ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ফলাফল ভোটাররা মেনে নিয়েছেন। যারা পরাজিত হয়েছে আবেগতাড়িত হয়ে তারা ভিন্ন কথা বলছেন বলে দাবি করেন আইনমন্ত্রী। বিএনপি নেতারা কিছু ভ্রান্ত আইডিয়ার উপরে কাজ করেন। তাদের নেত্রী এতিমের টাকা চুরি করে জেলে গেছেন এবং তাকে আদালত সাজা দিয়েছে। এটা সম্পূর্ণ আদালতের এখতিয়ার, তাকে ছাড়া হবে কি না হবে এটা সরকারের কিছুই করার নেই। ইলিশ রক্ষায় আগামীকাল থেকে 22 মার্চ পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে। এ সময় সারা দেশে জাটকা শিকার ও বিক্রি করা নিষিদ্ধ করেছে সরকার। জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে মৎস্য ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেন, কারেন্ট জাল উৎপাদনে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। প্রতিমন্ত্রী জানান, ইলিশ সম্পদ রক্ষায় জাটকা সংরক্ষণ সপ্তাহে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জাটকা জাল, মেহেন্দি জাল, আমরা যে কোনো প্রকারই হোক, যে কোনো উৎস থেকে আমরা চেষ্টা করছি এটাকে বন্ধ করার জন্য। এই জাল উৎপন্ন করে কিছু অসাধু ব্যবসায়ী এবং আমরা সাথে সাথে ওই ব্যাপারে আমরা ড্রাস্টিক অ্যাকশন নেব। আপনারা ঝাটকা ধরা, কেনা, বেচা এবং খাওয়া থেকে বিরত থেকে জাতীয় মাছ ইলিশের উন্নয়নে এগিয়ে আসবেন। মশা নিধনের জন্য 7 দিনের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সব ড্রেন পরিষ্কারের নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর মহাখালীতে পরিচ্ছন্ন কর্মীদের সমাবেশে মশা নিধন সহ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন করার কথাও জানান তিনি। এ সময় সংশ্লিষ্টদের সতর্ক করে দিয়ে আতিকুল ইসলাম বলেন, লোক দেখানো কাজ করে সঠিকভাবে দায়িত্ব পালন না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। লোক দেখানো ফগিং মেশিন কিন্তু মারা চলবে না। লোক দেখানো সকালবেলা লাভরিসাইড মারা চলবে না। এফেক্টিভ করতে হবে। আমি কাজে বিশ্বাসী, আমি দেখানোতে বিশ্বাসী না। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে এম আমিন উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে মাহবুব উদ্দিন খোকন জয় পেয়েছেন। আমিন উদ্দিন আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী ছিলেন, আর মাহবুব উদ্দিন খোকন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল সমর্থিত প্রার্থী ছিলেন। নির্বাচনে কার্যনির্বাহী কমিটির 14টি পদের মধ্যে সভাপতি সহ 6টি পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল এবং সাধারণ সম্পাদক সহ 8টি পদে জয় পেয়েছে বিএনপি সমর্থিত নীল প্যানেল। নির্বাচনে 5821 জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। স্বাধীনতা বিরোধীদের মুজিবনগরের মাটিতে কোনো ঠাঁই নেই বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। মেহেরপুরের মুজিবনগরের বাগওয়ান ইউনিয়ন পরিষদ চত্বরে দুস্থদের মধ্যে সরকারি উপকরণ বিতরণের সময় তিনি এ মন্তব্য করেন। আগামী অর্থ বছর প্রত্যেক পরিবারের একজনকে চাকরি দেওয়ার পাশাপাশি আউটসোর্সিং সুবিধার মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি করা হবে বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কেরানীগঞ্জে আন্তর্জাতিক মানের একটি স্কুল গড়ে তোলার পরিকল্পনা করছে আকিজ শিল্পগোষ্ঠী। আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করে একথা জানান প্রতিষ্ঠানের পরিচালক ডক্টর জামালুন্নেসা। প্রতিষ্ঠানটিতে খোলামেলা পরিবেশে 8000 শিক্ষার্থী একসাথে শিক্ষা গ্রহণ করতে পারবে। থাকছে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বিশেষ শিক্ষা কার্যক্রম। বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন তপু। 2010 সালে প্রতিষ্ঠা করা হয় আকিজ শিল্পগোষ্ঠীর জনকল্যাণমূলক কার্যক্রম আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির 5টি ক্যাম্পাসে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলা এবং ইংরেজি ভাষণ মিলিয়ে বর্তমানে প্রায় 2000 শিক্ষার্থী রয়েছে। স্কুলটি পথশিশুদের জন্য বনফুল নামে একটি ব্যতিক্রমী শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় কেরানীগঞ্জে উদ্বোধন করা হলো স্কুলটি নতুন একটি ক্যাম্পাসের। এই ক্যাম্পাসটা আপনার 10 তলা হবে ইনশাল্লাহ। সুইমিং পুল হবে, তারপরে ভোকেশনাল হবে, লাইফ স্কিল ডেভেলপমেন্টের জন্য যা যা লাগে সবই আমরা করব। ইভেন আমাদের কারেন্ট যে ক্যাম্পাসগুলো উত্তরা, ওখানে আমরা সাইক্লিং করাই,
মার্শাল আর্ট কম্পালসারি, পরীক্ষার রেজাল্ট ভিত্তিক একটা মানসিক চাপ, কোচিং সেন্টার করে আমরা এটা চরম বিপক্ষে। আমাদের শিক্ষকরা কেউ, আমার 200-র উপরে শিক্ষক আছে, এরা কেউ স্কুলের টিচারকে পড়াতে অ্যালাউড না। যখনই আপনি বাচ্চাকে লিমিটেড করে দিচ্ছেন রেজাল্ট দিয়ে, আপনি তাকে লাইফটাকে সীমায়িত করে দিচ্ছেন। মানুষের জীবন কি সীমাবদ্ধ? মানুষের জীবন অসীম। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, এই প্রতিষ্ঠানের মতো অন্যদেরও বাংলাকে প্রাধান্য দিয়ে ইংরেজি শিক্ষা কার্যক্রম পরিচালনা করা উচিত। অন্তর্গতভাবেই বাংলাকে ব্যবহারিক অর্থেই তোমাদের মধ্যে ইনকালকেট করা বা তোমাদের মধ্যে রাখার জন্য চেষ্টা করছেন, সেটাও তার সাফল্যের একটা দিক। ওই ইংরেজি শিক্ষার নামে অর্থনৈতিক একটা বেসাতির ব্যাপার আছে যে আমাদের দেশের গরিব মানুষের টাকা, এই অর্থে হয়তো গার্জিয়ান ধনী, কিন্তু তার এই টাকাটা এই দেশে থাকলে আমাদের গরিব মাসে কাজে লাগতো, সেই অর্থে গরিব মাসের টাকা। একটা দেশের সম্পত্তি বিদেশে চলে যাচ্ছে শুধু সিস্টেমের কারণে। যদি ম্যাডামের মেসেজটা এমন যায়, হি ইজ রানিং দি বেস্ট স্কুল, ইউর বেবি মাই বেবি উইল বি কামিং হিয়ার। আগামী 2 বছরের মধ্যে নতুন এই ক্যাম্পাসটির নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। মনির হোসেন তপ্পু, ATN বাংলা, ঢাকা। 2 শতাধিক স্বেচ্ছায় রক্তদাতাকে সম্মাননা জানিয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন। অন্তত 10, 25 এবং 50 বার স্বেচ্ছায় রক্তদান করেছেন এমন রক্তদাতাদের এই সম্মাননা দেওয়া হয়। এ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে রক্ত দেওয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে মানবিক মূল্যবোধ বিকাশে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক নাহার আল বুখারীর এ সময় উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষা কার্যক্রম আরও বেগবান করতে ক্ষুদ্র প্রয়াস রক্ষা করবে ইতিহাস শীর্ষক আর্থিক অনুদান সংগ্রহ শুরু করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। এজন্য মুক্তিযুদ্ধ জাদুঘরের ওয়েবসাইটের একটি বিশেষ পেজে উদ্বোধন করে বিকাশের সাথে এই কার্যক্রম শুরু হয়েছে। সংবাদ সম্মেলনে সংস্থার ট্রাস্টি মফিদুল হক বলেন, এতে দেশের যে কোনো স্থান থেকে বিকাশের মাধ্যমে মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য বিনা মাসুলে যে কোনো অঙ্কের অনুদান দেওয়া যাবে। বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির এ সময় উপস্থিত ছিলেন। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশন নিয়ে আগামীকাল মহিলা সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের আগে আনুষ্ঠানিক বক্তব্যে বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন সাবধানী হলেও নেপালি কোচ হরি খাড়কা অতি আত্মবিশ্বাসী। বিরাটনগরে ম্যাচ শুরু হবে বিকাল 3:15টায়। রিপোর্ট করছেন SM আশরাফ। 2010 আর 2014 সাব চ্যাম্পিয়নশিপের সাক্ষাতে দুবারই নেপালের বিপক্ষে হেরে কপাল পুড়েছিল বাংলাদেশের। তবে 5 বছরের ব্যবধানে সাবিনা মারিয়াদের এই দলটি এখন অনেক পরিণত, যার উদাহরণ গত বছর নভেম্বরে অলিম্পিক বাছাইয়ের সবশেষ মুখোমুখিতে ড্রয়ের ফলাফল। সে কথা স্মরণ করেই জয়ের কথা বলতে পারছেন বাংলাদেশের কোচ। আমাদের তো লক্ষ্য থাকবে যে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ারই, মেয়েরা সর্বোচ্চ দিয়ে লড়বে। আর এখান থেকে মেয়েরা আমি মনে করি যে সেমিফাইনালে অনেক কিছুই শিখবে। তবে কোনো রাগঢাক না রেখেই স্বাগতিক দলের কোচ জানিয়ে দিলেন, তার দল শুধু বাংলাদেশ নয়, সব দলকে হারিয়েই দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করতে চায়। We also prove that we are also best team in the South Asian region. So we'll play for the championship and we'll show our strength and we'll show our unity. লাল সবুজ দলের জন্য সুখবর, একাদশে ফিরছেন অন্যতম স্ট্রাইকার কৃষ্ণরানী সরকার। ম্যাচের আগের দিন মূল একাদশের বেশিরভাগ ফুটবলারই কাটিয়েছেন বিশ্রামে। SM আশরাফ, ATN বাংলা, বিরাটনগর, নেপাল। এবার পার্ট এক্স খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলবে বার্সেলোনা। আর 2 ইংলিশ ক্লাবের লড়াইয়ে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ টটেনহাম হটস্পার। সুইজারল্যান্ডের নিয়নে টুর্নামেন্টের শেষ 8 ড্রতে ক্রিস্টিয়ানো রোনালদো নির্ভর জুভেন্টাসের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদকে বিদায় করা আয়াক্স আমস্টারডাম। আর বর্তমান রানার্স আপ লিভারপুল খেলবে AFC পোর্তোর বিপক্ষে। ড্র অনুযায়ী বার্সার মাঠ ন্যু ক্যাম্পে আগে খেলা হওয়ার কথা থাকলেও উয়েফার নিয়মের কারণে ম্যান ইউ আর ম্যান সিটি একই দিনে একই শহরে খেলতে পারবে না বলে পরিবর্তন করা হয়েছে সূচি। এতে ন্যু ক্যাম্পে খেলা হবে ফিরতি লেগে। 20 বছর আগে ন্যু ক্যাম্পে 93 মিনিটে গোল করে ম্যান ইউকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতানোর স্মৃতি রোমন্থনের সুযোগ পাবেন রেড ডেভিলদের বর্তমান কোচ ওলে গানার সোলশাওয়ার। আগামী মাসের 9 ও 10 তারিখে অনুষ্ঠিত হবে প্রথম লেগ। উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে চেলসি, আর্সেনাল এবং নেপোলি। অলিভার জিরুডের হ্যাটট্রিকে দ্বিতীয় লেগে ডায়নামো কিয়েভকে 5-0 গোলে বিধ্বস্ত করে 2 লেগ মিলে
8-0 ব্যবধানে শেষ 8 নিশ্চিত করে চেলসি। কিয়েভের মাঠে ফিরতি লেগে ম্যাচের 5 মিনিটে গোল উৎসবের সূচনা করেন ফরাসি তারকা জিরুদ। বিরতির আগে 3 গোলে এগিয়ে যায় ইংলিশ ক্লাবটি। এদিকে অবাংমায়েংয়ের জোড়া গোলে রেনেসেকে 3-0 ব্যবধানে হারিয়ে 2 লেগ মিলে 4-3 ব্যবধানে কোয়ার্টার ফাইনালে ওঠে আর্সেনাল। আরেক খেলায় এএফসি সালজবুর্গের বিপক্ষে দ্বিতীয় লেগে 3-1 গোলে হেরেও শেষ 8-এ উঠেছে ইতালিয়ান ক্লাব নেপোলি। প্রথম লেগে বড় জয়ের সুবাদে 2 লেগ মিলে তাদের গোল গড় দাঁড়ায় 4-3। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।